আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিদিনের পড়াশোনা নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা বাটারফ্লাই, উইংস আর পরিবেশ থেকে বেশ কিছু পড়া পড়ে নেবো। দেখো, এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করি। প্রথমে আমরা শুরু করছি বাটারফ্লাই। কি আছে? হোয়াই ইজ দ্য স্কাই সো হাই? আকাশটা বেশি উঁচুতে কেন? তার একটা ম্যাচিং দিয়েছে, তারপরে গল্প। ম্যাচিংটা আজকে করি। দেখো, প্রথমটা হচ্ছে সান। কি হবে? গিভস আস হিট অ্যান্ড লাইট। তারপরে ক্লাউড ব্রিংস রেন, স্টার্স টুইঙ্কলিং, আর মুন সায়েন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ শেপ। এটা হচ্ছে ম্যাচিংটা। আর 13 পেজে দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। উই সি দ্য সান, ক্লাউড, স্টার্স অ্যান্ড মুন ইন দ্য স্কাই। আমরা সূর্য, মেঘ, তারা, চাঁদ কোথায় দেখতে পাই? আকাশে। স্কাই হবে অ্যান্সার। উই ড্যাশ টাচ দিস, উই ক্যান নট টাচ দিস। আমরা এগুলোকে স্পর্শ করতে পারি না। ক্যান নট হবে। ঠিক আছে, দেখি 14 পেজে কি আছে। ও, এখানে একটা গল্প আছে। চলো গল্পটা পড়ি, তারপর তার মানে বুঝবো। It was 10 o'clock in the night. Mimi and Raju had not gone to bed yet. They wanted to hear the bedtime story from their mother. So Mimi and Raju's mother lay down with them on the bed. All right then, mother said, I will tell you a story. I heard this from my mother when I was your age. What is the story all about? Mimi and Raju asked, all excited. It's about the sky, mother said, smiling. Do you want to hear it? Oh yes, they said. Mother began to tell. দেখো, এতটা পর্যন্ত পড়িয়ে দিলাম। এখান থেকে আমরা কি জানতে পারলাম? গল্পটার মানেটা একটুখানি বুঝে নিই। গল্পটা কি বলছে? তখন রাত্রি 10টা। মিমি আর রাজু তখনও বিছানায় যায়নি। তারা তাদের মায়ের কাছ থেকে ঘুম পাড়ানির গল্প শুনতে চেয়েছিল। তাই রাজু আর মিমি তার মা, রাজু আর মিমির মা তাদের সঙ্গে শুয়ে পড়লেন বিছানায়। ঠিক আছে, মা বলল, আমি তোমাদের গল্প শোনাবো। যখন আমি তোমাদের বয়সে ছিলাম তখন এই গল্পটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম। তারা বলল, মা, রাজু আর মিমি উত্তেজিত হয়ে বলল, বলো মা, গল্পটা কি ছিল? সেটা কী রকম গল্প ছিল? মা তখন হেসে বলল, এটি আকাশ সম্পর্কে একটা গল্প ছিল। তোমরা কি এটা শুনতে চাও? তারা বলল, হ্যাঁ, অবশ্যই শুনতে চাই। দিয়ে মা গল্পটা শুরু করলেন। দেখো, গোটা চ্যাপ্টারটার বাংলা মানে বলে দিলাম, কিন্তু এখানেই শেষ নয়। এখান থেকে আমরা কি কি ইংরেজি নতুন ওয়ার্ড শিখতে পেলাম তার বাংলা মানেও বলে দিচ্ছি। যেমন দেখো, ক্লক, CLOCK, ক্লক, ক্লক মানে ঘড়ি, এটা জানতে পারলাম। নাইট, NIGHT, নাইট, নাইট মানে রাত্রি। গান, GON, গান, গান মানে গিয়েছিল। ইয়েট, YET, ইয়েট, ইয়েট মানে তথাপি, মানে এখনো পর্যন্ত নয়। তারপর হচ্ছে ওয়ান্টেড, WANTED, ওয়ান্টেড পাস্ট টেন্স হচ্ছে ওয়ান্টেড। ওয়ান্ট মানে চাওয়া, আর ওয়ান্টেড মানে চেয়েছিল। হিয়ার, HEAR, হিয়ার মানে শোনা। স্টোরি মানে তোমরা জানোই, গল্প, STORY। তারপর হচ্ছে মাদার, MOTHER, মাদার মানে মা। তারপরে লে, LAY, লে মানে শুয়ে পড়েছিল। তারপর টেল, টেল মানে বলা, TELL, পাস্ট টেন্স হবে টোল্ড, TOLD। হার্ড, HEARD, ওই যে বললাম হিয়ার, তারই পাস্ট টেন্স হচ্ছে হার্ড, মানে শুনেছিল। অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট মানে হচ্ছে তার সম্বন্ধে। এক্সাইটেড, এক্সাইটেড মানে উত্তেজিত হয়ে যাওয়া। দেখো স্পেলিংটা দেখে নাও, EXCITED, এক্সাইটেড। বিজ্ঞান, BEGN, বিজ্ঞান মানে শুরু হয়েছিল। TALE, টেল, টেল মানে কাহিনী বা গল্প। দেখো, প্রত্যেকটি শব্দের, অজানা শব্দের বাংলা মানে বলে দেওয়া হলো। গোটা চ্যাপ্টারটা মানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার গল্পটা একটুখানি পড়ে নিই, তবে তো ভালো লাগবে। চলো গল্পটা শুরু করা যাক। দেখি এখানে কি গল্পটা আছে। আচ্ছা,
Long ago, everybody could touch the sky. The sky scratched like an umbrella over the earth. He played with the little children. They threw balls at him. He threw back balls back. The sky and the children laughed together in happiness. The sky was very close to earth. মানেটা কি বলতো? অনেক কাল আগে প্রত্যেকে আকাশ ছুঁতে পারতো। আকাশটা একটা ছাতার মতো পৃথিবীর ওপরে প্রসারিত হয়েছিল। সে ছোট শিশুদের সঙ্গে খেলা করত। তারা তাকে বল ছুঁড়ত, সে বল ছুঁড়ে ফেরত পাঠাতো। আকাশ আর শিশুরা একসঙ্গে খুব আনন্দে হাসতো। আকাশ ছিল পৃথিবীর খুব কাছাকাছি। এখান থেকে একটা দুটো ইংরেজি ওয়ার্ড্রপ রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। স্ট্রেচেড, এটা হচ্ছে প্রসারিত, আর এক্সাইটেড মানে হচ্ছে হ্যাপিনেস বা জয়। দেখো, এটার বাংলা মানে থেকে কয়েকটা নতুন ওয়ার্ড আমি শিখতে পেলাম। কীগুলো সেটা দেখে নিই। দেখো, লং, LONG, লং মানে লম্বা। এগো মানে আগে। এভরিবডি মানে প্রত্যেকে। দেখো, এভরিবডি বানানটা ভালো করে দেখবে, EVERYBODY। তারপর টাচ, TOUCH, টাচ মানে স্পর্শ করা বা ছোঁয়া। স্কাই, SKY, স্কাই মানে আকাশ। স্ট্রেচেড, STRETCHED মানে প্রসারিত করেছিল। আমব্রেলা মানে জানো, ছাতা। তারপর আর্থ, EARTH, আর্থ মানে পৃথিবী। লিটিল, লিটিল মানে ছোট বা ক্ষুদ্র। চিলড্রেন মানে শিশুরা। থ্রিউ মানে ছুঁড়েছিল, থ্রো এর পাস্ট টেন্স। লাফড, লাফ মানে হেসেছিল। টুগেদার মানে একত্রে। হ্যাপিনেস মানে খুশি। আর ক্লোজ মানে খুব কাছাকাছি, বা আবদ্ধ বা রুদ্ধ, এরকম টাইপের কিছু। ঠিক আছে, গল্পটা একটুখানি পড়া হলো। এবার দেখি অ্যাক্টিভিটি কি আছে। 14 পাতা পড়া শেষ হচ্ছে, 15 পাতায় অ্যাক্টিভিটি আছে, গল্পটাও আছে। অ্যাক্টিভিটির মধ্যে কি আছে? ট্রু ফলস, ওগুলো তো খুবই সোজা হয়। দেখে নাও, মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি। তারা কি গল্প শুনতে আদৌ আগ্রহ ছিল না? এটা তো ফলস হয়ে গেল। তারপরে ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, এক সময় শিশুরা আকাশের সঙ্গে খেলা করতো। ইয়েস, এটা ট্রু। তারপরে দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি দেম, তখন শিশুরা আর আকাশ খুব সুখে ছিল, খুশিতে ছিল। ইয়েস, এটাও ট্রু। তারপরে অ্যাট দ্যাট টাইম স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে অনেক দূরে ছিল আকাশটা। না, এটা তো ছিল না, তাহলে এটা হয়ে গেল ফলস। ঠিক আছে, নাম্বার 2 এর অ্যাক্টিভিটি দেখো কি আছে। হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্য স্কাই? ডিসকাস ইউর পার্টনার। দেখো, এটাই বলে দিচ্ছি, এটা গোটাটা ভালো করে ডেসক্রিপশন লেখা থাকবে, তুমি এখন শুনে নাও, ডেসক্রিপশন দেখে নেবে। যদি আমি আকাশকে ছুঁতে পারতাম তাহলে আমি কী করতাম? ইফ আই কুড টাচ দ্য স্কাই আই উড ড্র দ্য কালারফুল পেন্টিং অন ইট, or I would decorate the sky with the various types of flowers. I would take a few stars from the sky and enhance the painting by making it more colorful. একটু মানেটাও বলে দিই, যদি আমি আকাশকে ছুঁতে পারতাম তাহলে আমি তার উপরে রঙিন সব ছবি আঁকতাম, আর সেরকম হলে আকাশকে ফুল দিয়ে সাজাতাম, আর কিছু তারা নিয়ে তাকে রঙিন তারা হিসেবে তৈরি করতাম। তুমি নিজের মতো করে বলতে পারো, অসুবিধা কিছু নেই। এটা বলছে ডিসকাস উইথ ইউর পার্টনার। ওকে, লেখাটা ডিসক্রিপশনে দেখে নেবে। এগিয়ে যাই পড়াটা নিয়ে, দেখি এখানে কি পড়া রয়েছে। চ্যাপ্টার পেজ নাম্বার 15 বাকি পড়াটা দেখি। In those days there lived an old woman. She was the oldest woman in the village. She lived in a little mud hut. Her hut was beside a paddy field. There were coconut trees at a distance. She had very little work to do. She had nowhere to go. So all day long she cleaned her hut. আচ্ছা, এর মানেটা কি হলো? সেই সময় সেখানে একজন বয়স্ক মহিলা বাস করতেন।
তিনি ছিলেন গ্রামের মধ্যে সবচেয়ে বয়স্ক। সে ছোট একটা কুঁড়ে ঘরে বাস করত। তার কুঁড়ে ঘরটা ছিল ধান ক্ষেতের পাশে। সেখান থেকে একটু দূরেই ছিল বেশ কয়েকটা নারকেল গাছ। তার অনেক কম কাজ ছিল, কোথাও যাওয়ারও ছিল না। সেই জন্য সে সারাদিন ধরে কুঁড়ে ঘরটা পরিষ্কার করতে থাকতো। এখান থেকে কী কী নতুন শব্দ শিখতে পেলাম? লিভড, LIVED, লিভড মানে বাস করেছিল। ওম্যান মানে মহিলা, তোমরা জানো। ওল্ড মানে হচ্ছে বয়স্ক, মানে বৃদ্ধ, প্রাচীন। ওল্ডেস্ট মানে সবচেয়ে বয়স্ক। মাড মানে কাদা। ভিলেজ গ্রাম। বিসাইড মানে পাশে। প্যাডি মানে ধান। ফিল্ড মানে হচ্ছে মাঠ। কোকোনাট হচ্ছে নারকেল। ডিস্টেন্স মানে সামান্য দূরত্ব। ক্লিন মানে পরিষ্কার করেছিল। হাট হচ্ছে কুঁড়ে ঘর। দেখো, প্রতিটি শব্দ বলে দিচ্ছি, তার বাংলা মানেও বলে দিচ্ছি। এরপরে দেখি কি আছে। One hot summer day, there was dust everywhere. People were coughing and sneezing with the dust. Even the sky coughed and sneezed. কি এর মানেটা কি হচ্ছে? একদিন গ্রীষ্মকালে সব জায়গায় ধুলো উঠছিল, লোকজন ধুলোয় কেশে ফেলছিল আর এমনকি হাঁটছিল, এমনকি আকাশ পর্যন্ত কাশছিল আর হাঁটছিল। এখান থেকে কি কি নতুন ওয়ার্ডগুলো পেলাম জানি? সামার মানে গ্রীষ্মকাল, ডাস্ট মানে ধুলো, কাফিং মানে হচ্ছে কাশছিল, স্নিজিং মানে হাঁচছিল, কভার্ড মানে ঢাকা, আর এখান থেকে স্কাই তো বলে দিয়েছি। এবার আর একটুখানি পড়ে নিই। দ্য ওল্ড ওম্যান হাট ওয়াজ কভার্ড উইথ ডাস্ট। সি সুইপড অ্যান্ড সুইপড দ্য লিটল হাট। She swept the inside of her heart. She swept the outside of her heart. The dust rose all around her in brown clouds. দেখো কি বললো? সেই বৃদ্ধ মহিলাটি কুঁড়ে ঘরটি ধুলোয় ঢেকে গিয়েছিল। সে তার কুঁড়ে ঘরটি ঝাঁট দিয়ে পরিষ্কার করছিল। হ্যাঁ, ঝাঁট দিয়েই যাচ্ছিল। কুঁড়ে ঘরটি মেঝে ভেতরে ঝাঁট দিচ্ছিল, আবার কুঁড়ে ঘরটি কখনো বাইরে ঝাঁট দিচ্ছিল। ধুলোয় তার চারিপাশ বাদামি মেঘের মতো হয়ে উঠেছিল। ঠিক আছে, এই যে চ্যাপ্টারটা পড়লাম, এখান থেকে যে সব ওয়ার্ডগুলো জানতে পারছি সেটা হচ্ছে কভার্ড মানে ঢাকা, সুইট মানে ঝাড় দেওয়া, ক্লাউড হচ্ছে মেঘ, রোজ উঠেছিল, ব্রাউন মানে বাদামি বর্ণে, ইনসাইড ভেতরে, আউটসাইড মানে বাইরে। দেখো কোনো কথা, চলো পড়ি। এখানে কিছু ছবি দেওয়া আছে আর তার সঙ্গে পড়তে বলা হয়েছে। দেখি কিভাবে পড়া যায়। রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এটা পড়তে বলেছে আর তার নিচে কিছু কোশ্চেন রয়েছে, সেগুলোর অ্যান্সার দিতে বলেছে। দেখি পারি নাকি। সামটাইম ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। কোনো সময় তুমি তোমাদের বড়দের কাছ থেকে গল্প শোনো। ইউর এল্ডার ইউজুয়ালি টেলস ইউর স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার অ্যান্ড ইভেন্টস। তোমাদের বড়রা যে গল্প বলে সেগুলো সাধারণত কাল্পনিক প্রাণী আর ঘটনা সম্পর্কে হয়। সাচ টাইপস অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। এইরকম অদ্ভুত গল্প করার কথাটাকে বলা হয় রূপকথার গল্প। Although the stories always do not have a fairy, yet the stories almost always carry some valuable message. যদিও এটি সবসময় পড়ি থাকে না, তবুও এটার মধ্যে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ বার্তা থাকে। There are a number of fairy tales from different countries. বিভিন্ন দেশের বিভিন্ন রকম রূপকথার গল্প থাকে। Each country adds own flavor to the tale. নিজের গল্পের বৈশিষ্ট্য তাদের মধ্যে নিহিত থাকে। The fairy tale usually starts with long ago or once upon a time. এই গল্পগুলো সাধারণত বহুদিন আগে বা কোনো এক সময় এইভাবে শুরু হতো। Some popular fairy tales are Cinderella, Frog Prince, Aladdin, Beauty and the Beast. কিছু জনপ্রিয় গল্প হচ্ছে সিন্ডারেলা, ফ্রগটেল, আলাদিন আর বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, এত অবধি পড়া হলো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 1 কি বলেছে, ট্রু আর ফলস বলেছে। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ ফেয়ারি। এটা ফলস হবে। কেন ফলস হবে দেখে নাও। কারণ এখানে বলেছে অলদো দি স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি, আর এখানে কি বলেছে অলওয়েজ হ্যাভ ফেয়ারি, তাহলে এটা ভুল হচ্ছে, ওই জন্য ফলস।
তারপরটা ফেয়ারি টেলস হ্যাভ ইমাজিনারি ইভেন্টস, কাল্পনিক ঘটনা, অবশ্যই সত্যি কথা, ট্রু হবে। সিন্ডারেলা ইজ এ ফেয়ারি টেল, সিন্ডারেলা একটা রূপকথার গল্প, অবশ্যই ঠিক, এটা ট্রু হবে। অ্যাক্টিভিটি 1টা এইভাবেই শেষ হলো। এবার আমরা অ্যাক্টিভিটি 2 এর দিকে ঢুকে যাব। দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে। ফেয়ারি টেলস অলওয়েজ হ্যাভ সাম ভ্যালুয়েবল মেসেজ, এইমাত্র বললাম গুরুত্বপূর্ণ বার্তা থাকে, ভ্যালুয়েবল হবে। এ ফেয়ারি টেল ইজ এ ওয়ান্ডার টেল, একটা দারুণ অবাক করা গল্প। হরার মানে ভয়ালে তো থাকে না, অবাক করা গল্প থাকে ফেয়ারি টেলসে, সেই জন্য এটা ওয়ান্ডার হবে। তারপর দেখো রাইট এনি টু ক্যারেক্টার্স হুইচ ইউ ক্যান মিট ইন ফেয়ারি টেলস, দুটো কাল্পনিক চরিত্রের কথা বলতে হবে, একটা সিন্ডারেলা, একটা আলাদিন, তোমরা অন্য কথাও লিখতে পারো। আচ্ছা, রাইট দ্য নেম অফ এনি ফেয়ারি টেলস ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো এমন কোন রূপকথার গল্প? আই হ্যাভ রেড সিন্ডারেলা, আমরা সিন্ডারেলা গল্প পড়েছি, তোমরা অন্য কোনো কথাও লিখতে পারো। ঠিক আছে, অ্যাক্টিভিটি 3টা এখানে শেষ হচ্ছে। দেখো অ্যাক্টিভিটি 4 এর আগে কি বলেছে, রিড দ্য ফলোইং প্যাসেজ। আচ্ছা, আরো একটা কথা বলেছে, দেখা যাক কি বলেছে। লং এগো ইন চায়না দেয়ার লিভড এ পুয়ার বয় নেম আলাদিন, অনেকদিন আগে চায়নাতে চীন দেশে একটা গরিব ছেলে থাকতো, যার নাম হচ্ছে আলাদিন। ওয়ান ডে এ মার্চেন্ট ফ্রম আরবিয়া কেম টু হিজ হাউস, আরব থেকে একজন সওদাগর তার বাড়িতে এসেছিল। মার্চেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি এ ম্যাজিশিয়ান হু হ্যাড এ ম্যাজিক ল্যাম্প, সেই সওদাগরটি ছিল একজন ম্যাজিশিয়ান, তার একটা ম্যাজিক ল্যাম্প ছিল। এবার আমরা অ্যাক্টিভিটি 4 এর দিকে চলে যাই। দেখি এখানে কি রয়েছে, পার্সন, প্লেস আর থিংস, এগুলো লিখতে হবে। দেখো ওপরে গল্পটা পড়লে তোমরা দেখতে যাবে ওখানে আলাদিন নামে একজনের নাম ছিল, ওটা হচ্ছে পার্সন। প্লেস, দুটো প্লেসের নাম ছিল, কি, একটা চায়না, একটা আরবিয়া। আর থিংস, একটা ম্যাজিক ল্যাম্পের কথা বলা হয়েছে না, জাদুর লণ্ঠন, সেটা ছিল। দেখো এইভাবেই ছকটা পূরণ করতে হবে। তারপরে দেখো আর একটা রয়েছে, লেটস রিড দ্য ফলোইং প্যাসেজ, আবার একটা কিছু পড়তে দিয়েছে। দেখি কি রয়েছে, রোহান ইজ এ লিটল বয়, রোহন একটা বাচ্চা ছেলে। হি লিভস ইন কালিম্পং, সে কালিম্পং এ থাকে। হি কেম টু কলকাতা উইথ হিজ প্যারেন্টস লাস্ট ইয়ার, গত বছর তার বাবা মায়ের সঙ্গে কলকাতা এসেছিল। হি ভিজিটেড দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ইন কলকাতা, কলকাতায় সে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল দেখেছিল। হি অলসো স দ্য হুগলি রিভার, সে হুগলি নদীও দেখেছিল। হি মেট হিজ ফ্রেন্ড প্রীতম ইন কলকাতা, সে তার বন্ধু প্রীতমের সঙ্গে কলকাতায় দেখা করেছিল। গল্পটা হলো। এবার এখান থেকে কিছু অ্যাক্টিভিটি দিয়েছে। দেখো, আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ আর দ্য নেম অফ দ্য পার্সন, প্লেস অর থিং, ওই একই জিনিস বলেছে। দেখো রোহন, কালিম্পং, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কলকাতা আর হুগলি, এগুলো হচ্ছে কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম বা কোনো বস্তুর নাম। যেমন দেখো রোহন হচ্ছে একজন ব্যক্তির নাম, কালিম্পং কলকাতা একটা জায়গার নাম, হুগলি একটা জায়গার নাম, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হচ্ছে একটা স্মৃতিস্তম্ভ, একটা বস্তু বলা যেতে পারে। ঠিক আছে, জলজ প্রাণী দেখো এখানে ছবি দিয়েছে, রুই মাছ, শিঙি মাছ, চিংড়ি, কাঁকড়া, আর নিচে দিয়েছে ছবি ব্যাং, শামুক, ঝিনুক, হাঁস, তাই তো? কি বলেছে একটুখানি পড়ে নি। জলে থাকে মাছ, সে তো আমরা জানি, মাছেরাও নানা রকমের, নানা নামও আছে, কারোর নাম রুই, কাতলা, কারোর নাম কই, শিঙি, কারোর নাম বোয়াল, কারোর তো নাম ন্যাদোস। সবাই জলে থাকে, সবাই জলে সাঁতরে চলে, তাই রয়েছে পাখনা, নানা ধরনের পাখনা, আর রয়েছে আঁশ সারা শরীর জুড়ে। আঁশগুলো বেশ শক্তপোক্ত, বাইরের আঘাত থেকে বাঁচায়। শিঙি মাগুরের কাঁটা বেশ সূচালো, শত্রুরা ভয় পেয়ে যায়। জলে শুধু কি মাছ থাকে? না, জলে থাকে কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির, কত কি। কাঁকড়ার দাঁড়গুলো বেশ খাঁজ কাটা, শামুকের মতো নরম, শরীরটা শক্ত খোলসে ঢাকা, কচ্ছপও তাই। হাঁস কিন্তু পাখি, জল ছাড়া থাকতেই পারে না, সাঁতার কাটার জন্য তার পায়ের আঙুলগুলো জোড়া। দেখো এখানে ছবিতে দেখিয়ে দেওয়া হয়েছে হাঁসের পায়ের আঙুল কেমন আর ব্যাঙের আঙুল কেমন। ঠিক আছে, এরপরে কি দিয়েছে, এরপরে একটা ছক দিয়েছে, আমরা পূরণ করি ছকটা। চিংড়ি মাছের কীরকম অঙ্গ কি কাজ করে? চিংড়ি মাছের অঙ্গ হচ্ছে বইফুলকা, শামুকের অঙ্গ হচ্ছে খোলক, কাঁকড়ার হচ্ছে খাঁজ কাটা দাঁড়, আর রুই মাছের হচ্ছে পাখনা। এবার দেখে নেবো তাদের কাজ কি। বইফুলকা মানে তোমরা প্রথম শুনছো হয়তো, এটা জলে শ্বাসকার্য চালাতে সাহায্য করে। আর শামুক,
শামুকের খোলকটা কি নরম শরীরকে ঢেকে রাখতে সাহায্য করে, আর কাঁকড়ার খাঁজ কাঁটাদার খাদ্য শিকার করতে বা আত্মরক্ষার কাজে ব্যবহৃত হয়। ওই যে বললাম বাইরের পশু পাখির প্রাণীর হাত থেকে বাঁচার জন্য। আর রুই মাছ সাঁতার কাটতে সাহায্য করে, রুই মাছের পাখনা সাঁতার কাটতে সাহায্য করে। দেখে নাও তোমরা, আশা করি কোনো সমস্যা হবে না। পরের দিকে যাই। পাখির মতো উড়বো, বাহ দারুণ! একটা পাখির ছবি দিয়েছে এখানে, দেখো তো, চড়াই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। আর কি বলেছে একটুখানি পড়ে নি, দেখি তো। রন্তু রোজ সন্ধেবেলা পাখিদের বাসায় ফেরা দেখে, ভীষণ উচ্ছে ওর পাখির মতো ওড়ার। তাহলে যখন খুশি যেখানে খুশি যাওয়া যাবে। ও হাত দুটোকে দুপাশে বাড়ায়, পাখির মতো নাড়তে থাকে, কিন্তু উঠতেই পারে না। ওর তো আর পালক নেই, ডানাও নেই, আর শরীরও বেশ ভারী, উড়বে কি করে? ডালে বসে থাকার জন্য পাখিদের আঙুলের নখগুলো বেশ সুচালো, কিন্তু রন্তুর আঙুলের নখগুলো তো সুচালো নয়। রন্তু বেশি ছুটলে হাঁপিয়ে যায়, অথচ পাখিরা অতক্ষণ আকাশে ওড়ে ক্লান্ত তো হয় না। পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে যে, তাই তারা অনেকক্ষণ বাতাসে একেবারে ভরে নেয়, অনেকটা বাতাস একেবারে ভরে নেয়, আর আকাশে ডানা মেলে ওড়ে। দেখো এখানে অনেক কিছু কোশ্চেন আসবে, কিন্তু পরে আমি তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। বেশ, এখানে ছকটা কি আছে দেখে নি। 13 পাতার একদম শেষের দিকে তোমরা দেখতে পাবে একটা ছক আছে, কয়েকটা পাখির নাম লেখা আছে, চড়ুই, ধনেশ, টুনটুনি, পেঁচা, শালিক, কাঠঠোকরা। তাদের গায়ের রঙগুলো কেমন কেমন আমি বলে দিচ্ছি। একটা চড়ুই হবে বাদামি ধূসর, তারপরে কালো, তারপরে ধূসর, টুনটুনির ধূসর, পেঁচা সাদা হতে পারে, ছাই রঙা হতে পারে, শালিক কালচে বাদামি, আর কাঠঠোকরা হলুদ ও কালো দিয়ে তৈরি করা হয়। ঠোঁট কেমন বলো তো? চড়াইয়ের ঠোঁট হবে ছোট আর মোটা, ধনেশের ঠোঁট হবে লম্বা আর সরু, টুনটুনির ঠোঁট ও চড়াইয়ের মতোই ছোট আর মোটা, পেঁচা একটু লম্বা আর সরু, শালিকের ছোট আর সরু, কাঠঠোকরার লম্বা আর সরু। কেন বলো তো? তারা প্রায় সবাই পোকামাকড় খায়। চড়াই কি খায়? শস্য দানা, পোকামাকড়। ধনেশও খায় পোকামাকড়, টুনটুনিও খায় পোকামাকড়, পেঁচাও তাই। শালিক শস্য দানা, পোকামাকড়, আর কাঠঠোকরা কাঠের পোকা খায়, গাছের বাকলের পোকা খায়। ঠিক আছে, 13 পাতা পর্যন্ত পড়া রইল। এবার এখান থেকে কিছু কিছু প্রশ্ন আমরা তৈরি করতে পারি, সেই প্রশ্ন সম্পর্কে একটুখানি জেনে নিই, তা না হলে তো পড়াটাই অসমাপ্ত থেকে যাবে। দেখি এখান থেকে আমি কি কি প্রশ্ন বার করতে পারি। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, গিরগিটিরা কিসের সাহায্যে রং বদলাতে পারে? আমরা জানি তো গিরগিটিরা রং বদলায়, কিন্তু গিরগিটিতে দেহে ক্রোমাটোফোর নামে একটা পদার্থ থাকে, যার সাহায্যে তারা রং বদলাতে পারে। তোমাদের এটা জানিয়ে দিলাম, তোমাদের জেনে রাখা দরকার। এটা জানো তো সজারু গায়ে কেন কাটা থাকে? আত্মরক্ষা করার জন্য। ঠিক আছে, আর দুটো জিওল মাছের নাম তুমি বলতে পারবে? শিঙি আর মাগুর। একটা বিলুপ্ত প্রায় মাছের নাম ন্যাদোস, প্রায় শোনাই যায় না এমন মাছ। আচ্ছা, খোলকে ঢাকা আছে এমন কয়েকটা প্রাণী, শামুক হতে পারে, কচ্ছপ হতে পারে। আচ্ছা, পাখি কিভাবে ডালে বসে থাকে বলো তো? পাখি সুচালো নখযুক্ত আঙুলের সাহায্যে ডালকে আঁকড়ে ধরে ডালে বসে থাকে। আরো কিছু প্রশ্ন আমি তোমাদের বলে দিচ্ছি, একটু দেখে নাও। সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের জোড়াগুলিকে কি বলে বলো তো? ওগুলোকে লিপ্তপদ বলে। আচ্ছা, জলে মাছ ছাড়া আর কি কি থাকে? কাঁকড়া, চিংড়ি, শামুক, কচ্ছপ, কুমির এগুলো থাকে। আরও একটা প্রশ্ন বলছি, অনেকক্ষণ পাখি আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন? কারণ পাখির দেহে যে ফুসফুস আছে, এছাড়া আছে বায়ুথলি। ফুসফুস ও বায়ুথলিতে বাতাস ভরা থাকে, এই জন্য ওজন কমিয়ে দেয়, তারা আকাশে উঠতে পারে অনেকক্ষণ। দেখো, এই সকল প্রশ্নগুলো তোমাদের বলে দিলাম, আশা করি অনেক কাজে লাগবে। আর হারিয়ে যাচ্ছে বাঘ। সেদিন সকালে রেডিওতে খবর শুনছে টুকুন, বাঘ বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে এসে স্যারকে জিজ্ঞেস করলো, বাঘ কেন বিলুপ্ত হবে? স্যার বললেন, দেখো এখানটা ভালো করে তোমরা বুঝবে। স্যার বললেন, মানুষ জঙ্গল সব কেটে ফেলেছে, বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে, জঙ্গলে হরিণ, শুয়োর এসব কমে যাচ্ছে, বাঘ খাবে কি? আবার
চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। ফলে বাঘের সংখ্যা এতই কমে যাচ্ছে যে সবাই মনে করছে একটা বাঘও আর পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সরকার, বন বিভাগ এবং আরও অনেকে চেষ্টা করছে খুব। সুমিরা জিজ্ঞেস করলো, বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে? নিশ্চয়ই পারে। গন্ডার, বুনো মোষ, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন। তাই ওইসব প্রাণীদেরও সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, সংরক্ষণ জিনিসটা কি? টুকুন জিজ্ঞেস করলো। স্যার বললেন, যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেই সব কারণগুলি যাতে না ঘটে তার ব্যবস্থা করা, তাকেই বলে সংরক্ষণ। যেমন ধরো, বন জঙ্গল না কাটা, যেখানে প্রাণীদের খাবার ও জলের তেষ্টা জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারীরা যেন তাদের মারতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা। রতন বলল, আমার দাদু বলেন যে সোনা ব্যাঙ এতই কমে গেছে এখন বিলুপ্ত হয়ে যাবে হয়তো। সোনা ব্যাঙেরও কি সংরক্ষণ দরকার? স্যার বললেন, অবশ্যই। যে কোনো প্রাণী, এমনকি উদ্ভিদ যদি বিলুপ্ত হয়ে যেতে পারে বলে মনে করা হয়, তবে তাদের টিকিয়ে রাখার সংরক্ষণের ব্যবস্থা করা দরকার। আনন্দ বলল, মশা, ইঁদুরও, এদের কি সংরক্ষণ করা দরকার? স্যার মুচকি হেসে বললেন, কেন? তোমাদের এলাকায় কি ওরা খুব কমে গেছে? ওদের জন্য তোমার এত চিন্তা? সবাই হেসে উঠল। দেখো, এখানে কি বলা হচ্ছে? সংরক্ষণ করা মানে কিছু প্রাণীকে বাঁচিয়ে রাখা অবশ্যই প্রয়োজন, তা নাহলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। এখানে কি বলছে দেখো, বন্যেরা তো বনেই সুন্দর, তাই না? জঙ্গলের গাছপালার সমাহার, তারই মধ্যে কত রকম জন্তু, সবাই মহানন্দে থাকে। কেউ থাকে গাছের ওপরে, কেউ বা থাকে নিচে, বড় বড় গাছের আড়ালে লুকিয়ে থেকে শিকার করে, কেউ গাছের ফলমূল খায়। এভাবেই চলে জঙ্গলের জীবন। এমন সময় যদি আমরা জঙ্গলের গাছপালা কাটি, নিজেদের বাড়ি বানাই, জঙ্গল সাফ করি, তাহলে ওরা কোথায় যাবে? আমরা মাংসের জন্য হরিণ, বন শুয়োর শিকার করি, তাহলে ওদের যারা খেয়ে বেঁচে থাকে তারা কোথায় যাবে? আজকাল প্রায় শুনি সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়েছে, তাই মাঝে মাঝে বন দপ্তরের ডাক পড়ে, এসে ওরা বাঘকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। মরিশাসের ডোডো আজ আর নেই। মরিশাস ভারত মহাসাগরের বুকে একটা ছোট্ট দ্বীপ, প্রায় 500 বছর আগের কথা। তখনও মানুষ এত বসবাস গড়ে ওঠেনি। সেখানে ছিল নানা রকমের পশু, তারা মহানন্দে ছিল। তাদের মধ্যে হাঁসের মতো দেখতে এক ধরনের পাখি ছিল, তার নাম ছিল ডোডো। হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়ল। এলো প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বিড়াল, ইঁদুর, কুকুর, বানরের দল। শুরু হলো ডোডো মারার পালা। আস্তে আস্তে হারিয়ে গেল তারা। এরপরে দেখো কি বলেছে, নিচের পশু পাখিগুলোকে হারিয়ে যাওয়ার পথে, তাদের বাঁচানো খুবই দরকার। তোমরা দলে মিলে আলোচনা করে তাদের হারিয়ে যাওয়ার কারণগুলি লেখো, তাদের কীভাবে বাঁচাবে সেটা ঠিক করো। চলো আমি তোমাদের একটু সাহায্য করে দিচ্ছি। দেখো, প্রথমে রয়েছে চড়ুই। তার হারিয়ে যাওয়ার কারণ কি, কীভাবে তাকে বাঁচানো যায়, এই নিয়ে আলোচনা করব। কৃষি জমিতে চাষের পরিবর্তিত অবস্থার এই পাখিটি প্রায় হারিয়ে যেতে বসেছে। কৃষি জমিতে এই ধরনের চাষের কারণে চড়ুই তার প্রয়োজনীয় খাদ্য না পেয়ে আজ হারিয়ে যাওয়ার পথে। কীভাবে বাঁচবে? গৃহপোষ্য এই পাখিটিকে তার খাদ্যের বেশিরভাগ অংশ সংগ্রহ করতে হয় গৃহস্থলী নানা রকম দানা শস্য থেকে। কিছুটা অংশ সংগ্রহ করে আগাছা বীজ থেকে ও সামান্য অংশ সংগ্রহ করে কীটপতঙ্গ। এই খাদ্যাভ্যাসের ধারাটি বজায় থাকলেই তাদের বাঁচিয়ে রাখা সম্ভব। তারপরে আছে শকুন। শকুন হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে খাদ্যের অভাব। খাদ্যের বিষক্রিয়া ও রোগ জীবাণু সংক্রমণ হওয়ার জন্য শকুন হারিয়ে গেছে, হারিয়ে যায়নি, হারিয়ে যাওয়ার মুখে। কীভাবে বাঁচাবে?
যত সংখ্যক শকুন বর্তমানে জীবিত আছে তাদের চিহ্নিত করে উপযুক্ত সংরক্ষণ করাই একমাত্র উপায়। তারপর দেখো রয়েছে গোসাপ। গোসাপ হারিয়ে যাবে কারণ কি? চামড়ার লোভে গোসাপের নির্বিচারভাবে হত্যা করা হয়েছে। কীভাবে বাঁচাবে? এদেরও সংরক্ষণ করে এবং গোসাপ হত্যা বন্ধ করতে হবে। ব্যাঙ। বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ব্যাঙ নিয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যাঙের নির্বিচারে হত্যা করা হয়েছে, এই জন্য তারা হারিয়ে গেছে। কীভাবে বাঁচবে? ব্যাঙ নিধন আইনত দণ্ডনীয় অপরাধ করলে ব্যাঙের বাঁচানো সম্ভব। বাঘ। চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় ইত্যাদির জন্য লোভে পড়ে বাঘ মেরে ফেলেছে। কীভাবে বাঁচাবে? চোরা শিকারীদের আক্রমণ হতে বাঘকে বাঁচাতে হবে, আর ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের দ্বারা বাঘকে বাঁচানো সম্ভব। ঠিক আছে, দেখো এটা সব বলে দিলাম।